আমি নাকি মেদিনীপুরে দাঁড়ালে হেরে যাব, কারণ ওখানে নাকি কুর্মীরা আমার বিরুদ্ধে। যেখানে কুর্মী ভোট বেশি সেই পুরুলিয়া আসনে বিজেপি জিতেছে। আমার বিরুদ্ধে কুর্মীদের খ্যাপানো হয়েছিল আমাকে সরানোর জন্য। দেবশ্রী যেখানে কাজ করেছে বা মন্ত্রী ছিল সেখানে আমরা জিতেছি, তাহলে দেবশ্রী ওখানে জিততো না? এর পিছনে কি আছে? এসব কেন করা হয়েছে এগুলো ভাবতে হবে। লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে, এ তো দেখছি জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে। ভোটে হেরে দলের বিরুদ্ধেই রেগে ফায়ার দিলীপ ঘোষ। হারের পর থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন দিলীপ দা, আর তাতেই বিপাকে গেরুয়া শিবির। শুক্রবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি নাকি মেদিনীপুরে দাঁড়ালে হেরে যাব, কারণ ওখানে নাকি কুর্মীরা আমাদের বিরুদ্ধে। যেখানে কুর্মী ভোট বেশি সেই পুরুলিয়া আসনে বিজেপি জিতেছে। আমার বিরুদ্ধে কুর্মীদের খ্যাপানো হয়েছিল আমাকে সরানোর জন্য। তিনি আরও বলেন, দেবশ্রী যেখানে কাজ করেছে বা মন্ত্রী ছিল সেখানে আমরা জিতেছি, তাহলে দেবশ্রী ওখানে জিততো না? এর পিছনে কি আছে? এসব কেন করা হয়েছে এগুলো ভাবতে হবে। তারপর তার সহাস্য যুক্তি বা সহাস্য বক্তব্য, লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে, এ তো দেখছি জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে। শুনুন দিলীপ ঘোষের স্পষ্ট বক্তব্য। তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কুর্মীরা আমার বিরুদ্ধে। তো যেখানে কুর্মী ভোট পুরুলিয়া, সেখানে তো আমরা জিতে গেছি। কুর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য। দ্বিতীয় হচ্ছে, দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। একটা তাকে কে চিনতো ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল। দেবশ্রী জিততো না? এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। সেটাকে ওই কাটি বলছে। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। দিলীপ ঘোষ ব্রাত্য কেন? সাংবাদিকরা এই প্রশ্ন করলে এ প্রসঙ্গে তিনি বলেন, পর্যালোচনা হওয়া উচিত। কর্মীরা বলবেন কি সমস্যা হয়েছে এখানে, আমি আমার লোকসভায় সময় দিয়েছি, তারপর কিছুদিন অন্য একটি রাজ্যে সময় দিয়েছি, গত 1 বছর ধরে সম্পূর্ণ সময় মেদিনীপুরে দিয়েছিলাম, টাকা পয়সা সময় সব দিয়েছি, আমাকে লড়তে দেওয়া হয়নি, তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে। শুনুন। পর্যালোচনা হওয়া উচিত, কর্মীরাই বলবেন কেন কি সমস্যা হয়েছে। তারপরেও আমি বিশেষ করে আমার লোকসভায় সময় দিয়েছি, মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি। গত 1 বছর 1.25 বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি, তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কী হয়েছে। সুকান্তর পারমিশন তত্ত্ব নিয়ে খোঁচা দিয়ে দিলীপ ঘোষ বলেন, আক্রমণ কার পারমিশন নিয়ে হয়? কর্মীরা কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয়, তখন কি ফর্মালিটি করব নাকি মানবিকতার ডাকে সাড়া দেব? তারপর তিনি পাশের কয়েকজনকে দেখিয়ে বলেন, ওরা তো সুন্দরবন থেকে এখানে এসে আমার সঙ্গে দেখা করে গেছে। প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কারো পারমিশন নিতে হয় না। আমি চিরদিন কর্মীদের সঙ্গে ছিলাম, কিন্তু পার্টির প্রোগ্রামে 4 বছর ধরে যাই না, আমাকে ডাকেও না, আমার মতামত নেয় না। আমি পার্টির কর্মীদের সঙ্গে থাকি, সাধারণ মানুষের সঙ্গে থাকি। আমি যতদিন রাজনীতি করব ততদিন এরকমই থাকবো। রাজনীতি ছেড়ে দিলে অন্যভাবে মানুষের পাশে থাকবো। মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে সরাসরি সুকান্ত মজুমদারকেই ভালো রকম দিলেন দিলীপ ঘোষ। শুনুন। যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন, ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে, আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন, এসে তারা ভোটের পরে চলে এসছেন। তো পারমিশন নেওয়ার জন্য, প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না। কিন্তু রাজ্য সভাপতি এখন যিনি আছেন তিনি মনে করছেন যে আপনি প্রাক্তন রাজ্য সভাপতি, তাকে ছাপিয়ে কর্মীদের বেশি কাছে পৌঁছতে চাইছেন। আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনও আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না, কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো।
আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো, মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না। বৃহস্পতিবার তিনি বলেছিলেন, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। হাতি তো কাদায় পড়ে গেছে। তিনি বিজেপির যে এই করুণ দশা বা ভরাডুবি সারা দেশ জুড়ে, সেই বিষয়টিকেই বোঝাতে চেয়েছেন। তবে এর নেপথ্যে তিনি কি অন্য কিছু বলতে চেয়েছেন, অর্থাৎ রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে কি কিছু বলতে চেয়েছেন? না, সেরকম কিন্তু নাম নিয়ে কিছু তিনি বলেননি। তবে কেন্দ্রের যে রাজনীতি বা সারা দেশের যে বিজেপির রাজনীতি, এই বিষয়টিকে মাথায় রেখেই তিনি বলেছেন, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তিনি বলেন মোদি শাহ জুটি আছেন। তারপর একই সঙ্গে এই জেডিইউ টিডিপি এদের যে বায়নাক্কা, এ প্রসঙ্গে বলেন এরা পুরনো পার্টনার, এদের চিনি, একটু বেশি দর হাঁকাচ্ছেন। মানুষ ম্যান্ডেট দিয়েছে, সুশাসন দিতেই হবে, সেটা যেন কেউ ভুলে না যায়। আঞ্চলিক দল সবসময় নিজের কথা ভাবে। অনেকে আগে নিজের স্বার্থেই জোট ছেড়েছে, আবার নিজেরাই ফিরে এসেছে। তো এই জাতীয় রাজনীতি নিয়ে দিলীপ ঘোষের পর্যবেক্ষণ কি, শুনে নিন। একটা তো আপনি নিজেই বলছেন কাঠিবাজি চক্রান্ত হয়েছে আপনাদের আসন কমে। আমি বলিনি, আপনারা জিজ্ঞেস করেছেন তাই। দ্বিতীয় কাঠি কথা, রাজনীতি হবে না, কাঠি কোথায় হবে? দ্বিতীয় কথা হচ্ছে যারা এইবারে শরিক হয়ে গেল তারা তো এমন এমন ডিমান্ড করছে, এই ডিমান্ডগুলো মানে সেই অলিক কল্পনার ডিমান্ড, মানে বলছে স্পিকারের পদ চাই, পূর্ণমন্ত্রীর পদ না চাই। না, রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়। কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি। অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে। অর্থাৎ জাতীয় রাজনীতি সম্পর্কেও কিন্তু যথেষ্ট রকম অবগত দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন, এই নরেন্দ্র মোদীকেই এনডিএ তাদের নেতা হিসেবে কিন্তু আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে, এবং প্রধানমন্ত্রী হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গিয়েছে সংসদের যে সেন্ট্রাল হল রয়েছে সেই হলে আলোচনায়। এবারে এই বৈঠকে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনেই ছিলেন। নীতিশ কুমারকে তো রাজনীতিতে পল্টুরাম বলা হয়, কারণ যখন তখন তিনি পাল্টি খেয়ে যেতে পারেন। আর টিডিপিও এর আগে তার একটা ইতিহাস এরকম রয়েছে পাল্টি খাওয়ার। এবং ইতিমধ্যেই দেখুন দিলীপ ঘোষের যে বক্তব্য জাতীয় রাজনীতির ক্ষেত্রে, সেটা কিন্তু ফলতে শুরু করেছে। তার কারণ এই টিডিপি এবং জেডিইউ নানান রকম বায়নাক্কা শুরু করেছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।